আমন্ত্রণ রাতে বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনামগুলো। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহলের ষড়যন্ত্র চলছে। রাজশাহী মাদ্রাসা মাঠের বিশাল সমাবেশে তারেক রহমান। বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি। আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। এখনো ইসির ওপর আস্থা আসেনি জনগণের। ঢাকার বিভিন্ন আসনে প্রচারণায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। দুর্নীতি চাঁদাবাজি রুখতে জোর দিচ্ছেন প্রার্থীরা। কোরআনী বিধান, ইসলামী বিধান চালু হলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদ থাকবে। কোন রকম দুর্নীতির মধ্যে যাইনি। আমি রাজনীতিকে ব্যবহার করে আমি কখনো অর্থ উপার্জন করিনি। শেরপুরে নিহত জামায়াত নেতার জানাজা, ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার। বিএনপি জামায়াতের পরস্পরকে দোষারোপ। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন? বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণে এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। নাইকোর অবহেলাতেই সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ, রায় আন্তর্জাতিক আদালতের। বাংলাদেশকে $4 কোটি 20 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। সাংবাদিকদের সুরক্ষায় সম্প্রচার ও গণমাধ্যম কমিশন গঠন জরুরি বললেন তথ্য উপদেষ্টা। তাড়াহুড়ো না করার আহ্বান সংস্কার কমিশনের সাবেক প্রধানের। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। 12 ফেব্রুয়ারি নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ঝগড়া ফ্যাসাদ নয়, শান্তিতে বিশ্বাসী। নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহীতে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান ভোটে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের আশ্বাস দেন। নির্বাচনী প্রচারণায় বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলের পর এবার উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ। 2 দশকের বেশি সময় পর প্রিয় নেতাকে নিজেদের কাছে পেয়ে গোটা পদ্মা পার যেন রূপ নেয় মহাসমাবেশে। মুহুর্মুহু স্লোগান, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ছাড়িয়ে বিস্তৃত এলাকা জুড়ে মিছিলের নগরীতে পরিণত হয় এই বরেন্দ্রভূমি, যেখানে যোগ দেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এই 3 জেলার কেবল বিএনপি নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষও। তিন জেলার 13টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরে তারেক রহমান ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। উত্তরাঞ্চলের সবকটি আসনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে স্থানীয় মানুষের উন্নয়নে নানান পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আশ্বাস দেন রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল, পদ্মা ব্যারেজ নির্মাণ, পদ্মা নদী ও খাল খনন, আমের হিমাগার স্থাপন, বরেন্দ্র প্রকল্প চালু সহ রাজশাহী অঞ্চলের জীবন জীবিকা কেন্দ্রিক নানান উদ্যোগ গ্রহণের। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ের সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ।
বিএনপি চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা তুলে রাখতে হবে। দেশ কোন দিকে যাবে 12 তারিখে দেশের মানুষকেই সেই সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তারেক রহমান। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংহত করা, গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। নির্বাচন বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে 13 ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, গেল 17 বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি, বরং মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। মানুষই ভরসা, তাই এই মানুষের ভিড়ে আসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে তিনি তার নির্বাচনী সমাবেশের পুরো মঞ্চ জুড়েই ছুটে বেড়ালেন। নির্দিষ্ট পোডিয়াম নয়, যেন প্রথাগত রাজনীতির বাইরে নিজেকে একজন চৌকস বক্তা হিসেবে তুলে ধরতে গোটা মঞ্চ হয়ে উঠল তার পোডিয়াম। সাধারণ মানুষের কাছে ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। বললেন, কোনো মিথ্যে আশ্বাস বা প্রতিশ্রুতি নয়, বরং সুচিন্তিত ভাবনা এবং পরিকল্পিত পরিকল্পনার প্রয়োগ ঘটাতে চান জনগণের উন্নয়নে, কল্যাণে। তারেক রহমানের এই সমাবেশ অংশগ্রহণের মধ্য দিয়ে এই রাজশাহী অঞ্চলের ভোটের অঙ্কে বিএনপি খানিকটা সুবিধাজনক অবস্থানেই থাকবে বলে প্রত্যাশা করেন এখানকার নেতাকর্মীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, রাজশাহী। রাতে নওগাঁয় আরেক জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বলেন, ভোটাধিকার হরণকারী একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে, নতুন করে আরেক পক্ষ ষড়যন্ত্র করছে। এই দুই পক্ষ আগে একসঙ্গে ছিল। তিনি আরো বলেন, নতুন করে যারা নির্বাচন ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, গত 16 বছরে আন্দোলন সংগ্রামে তাদের পাওয়া যায়নি। ভেতরে ভেতরে ভোটাধিকার হরণকারী পতিত সরকারের সঙ্গে তাদের যোগাযোগ ছিল বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের জন্য কাজ করতে হবে, বিএনপির পালানোর জায়গা নেই। ভোটে লাইন দিয়ে থাকলেও লাইন নড়ছে না, কিন্তু ভেতরে সিল মারছে, এমন বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। এত দাবি দেওয়া থাকলে গত 17 বছর নওগাঁ ও জয়পুরহাট জেলায় হলোটা কি, এমন প্রশ্ন তোলেন তারেক রহমান। যারা নির্বাচিত হওয়ার পরদিন থেকে এলাকার উন্নয়নে কাজ করবে বিএনপি। এই দুপক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। এদিকে নওগাঁয় নির্বাচনী জনসভা শেষে বগুড়ায় জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। তার কাছ থেকে সেখানকার আপডেট জানার চেষ্টা করব। রবিন, তারেক রহমান কটা নাগাদ বগুড়ায় পৌঁছাতে পারেন এবং বগুড়ায় মানুষের সমাগম কেমন দেখছেন আপনি? বলা যাচ্ছে বা ধারণা করা যাচ্ছে যে প্রায় 10:30টার পরপরই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বগুড়ার নির্বাচনী জনসভায় অংশ নিতে পারেন। ইতিমধ্যেই তিনি বগুড়া প্রবেশ করেছেন, কিন্তু এই জনসভাস্থলে এসে পৌঁছতে বেশ খানিকটা সময় নিচ্ছে, কেননা পথে পথে এই অর্থে যে নওগাঁ জেলার যে নির্বাচনী সমাবেশ ছিল সেটি শেষ করে যখন তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতেই আসলে বিপুল সংখ্যক মানুষজন পথে অপেক্ষায় ছিলেন। আর বগুড়া জেলা থেকেই যখন শুরু হলো এলাকাটি, তখন সেই কাহালু, নন্দীগ্রাম থেকে শুরু করে অন্যান্য এলাকা, দুপচাচিয়া, প্রত্যেকটি পয়েন্টেই আসলে নেতাকর্মী, সাধারণ মানুষ, উৎসুক মানুষের অপেক্ষা ছিল, ভিড় ছিল। সেই ভিড় ঠেলেই তারেক রহমানের সেই সবার আগে বাংলাদেশ প্রতীকী যেই বাসটি, সেটি এগিয়ে আসছে এখন এই বগুড়া
আলতাফুন্নেসা খেলার মাঠে, যে মাঠে দিনের শুরু থেকেই অপেক্ষায় বিপুল সংখ্যক মানুষ, স্থানীয়রা যারা কেবলমাত্র বিএনপি নেতাকর্মী এমনটি নন, তার বাইরেও সাধারণ মানুষও আছেন। কেননা তাদের কাছে তাদের সন্তান ফিরে আসছে বা তাদের সন্তান এসেছে এলাকায় প্রায় 19 বছরের ব্যবধানে। তারেক রহমান এটি যদিও নির্বাচনী জনসভা, কিন্তু তারপরেও এর বাইরেও ব্যক্তিগত কিছু আবেগ এখানটায় জড়িত। অর্থাৎ যেহেতু তিনি এই মাটির সন্তান, এই বগুড়ার সন্তান, এই বগুড়া তার পিতৃভূমি, অর্থাৎ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, সে কারণে খানিকটা আবেগ আসলে এখানটায় অন্যভাবে জড়িয়ে আছে। যেই আবেগ শুধুমাত্র তারেক রহমানের এমনটি নয়, এর বাইরে স্থানীয়দের মধ্যেও রয়েছে। যাই হোক, নির্বাচনী এই জনসভায় বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে, সেই 7টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন এবং তাদেরকে খুব স্বাভাবিকভাবেই তারেক রহমান তার নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তাদেরকে সাধারণ জনগণের সামনে তুলে ধরবেন। ধানের শীষের পক্ষে এই 7জন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানাবেন। সেই সঙ্গে নিজের যে পরিকল্পনা সেসব কথাও তুলে ধরবেন। নিশ্চয়ই খানিকটা হলেও ব্যক্তিগত প্রসঙ্গও থাকবে। তবে আলতাফুন্নেসা খেলার মাঠের এই জনসমাবেশ রাত 10:15 নাগাদও এখনও পরিপূর্ণ। সাধারণের বিপুল অংশগ্রহণে আশপাশের সড়ক জুড়েই এই বিস্তৃতি ঘটেছে এবং পথে পথেই এখনো নেতাকর্মীদের সেই অপেক্ষার ঢলটাও রয়েছে। অপেক্ষা দেখছি আমরা। ধন্যবাদ আপনাকে রবিন। ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, চারদিকে মন্দ আলামত ফুটে উঠেছে, এখনো জনগণকে আস্থায় নিতে পারেনি নির্বাচন কমিশন। জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, উপযুক্ত পদক্ষেপ না নিতে পারলে ব্যর্থতার দায় নিতে হবে নির্বাচন কমিশন এবং সরকারকে। নির্বাচনী প্রচারণার শুরুতেই উত্তর পশ্চিমাঞ্চল ঘুরে গত দুদিন ধরে ঢাকার বিভিন্ন আসন চষে বেড়াচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এরই অংশ হিসেবে সকালে মিরপুর 10-এ নিজ নির্বাচনী এলাকায় মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন ডক্টর শফিকুর। সেখানেই প্রচারণায় অংশ নিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। যাদের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, তাদের হাতেই যেন আল্লাহ সমাজের এই দায়িত্বটা তুলে দেন, আমানতটা তুলে দেন। এর আগে ঢাকা 15 আসনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন জামায়াত আমির। অভিযোগ করেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালিয়ে জামায়াত নেতাকে খুন করা হয়েছে। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। পরে কারওয়ানবাজারে ঢাকা 12 আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে যেই বিজয়ী হোক মেনে নিবে তার দল। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে। আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন, তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। পরে ঢাকা 14 আসনের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি বন্ধ করে সাম্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। এ দেশ আমাদের হাতে আসলে কোনো চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না। যেই সমস্ত ধান্দাবাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে অপকর্মে ব্যবহার করে, তাদেরকেও আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করেছি। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, এমন সমালোচনার জবাব দেন জামায়াত আমির শফিকুর রহমান। কিন্তু গায়ের জোরে পুরানা কায়দায় যে কোনোভাবে নির্বাচনকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সমাজে আর কোনো বৈষম্য চায় না জামায়াত। ক্ষমতায় গেলে লুটেরাদের মুখোশ উন্মোচন করে বিদেশ থেকে টাকা এনে দেশের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় বনানীতে নির্বাচনী জনসভায় একথা জানান তিনি। বলেন, চাঁদাবাজরা রাতভর ব্যবসায়ী ও শিল্প মালিকদের কাছে তদবির করে। তাদের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। তাদের জন্য পাহারাদারের ভূমিকায় থাকবে জামায়াত ইসলামী। এই সময় তিনি আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দেশের জনশক্তি। দেশের এই শক্তি কাজে লাগাতে কাজ করবে জামায়াত। শিল্প উদ্যোক্তা আর শ্রমিকদের সাথে নানা সময় সংঘর্ষ হয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে।
তাই গরিব ধনীর সকলের জন্য কর্মক্ষেত্রের জায়গায় বোঝাপড়া জরুরি বলেও জানান তিনি। এ সময় আমির বলেন, সংসার সামলে সন্তান লালন পালন করে 8 ঘন্টা অফিস করা মায়েদের প্রতি অবিচার। তাই জামায়াত ইসলামী নারীদের যথাসম্মান দিয়ে তাদের কর্মঘণ্টা 5 ঘন্টা করতে হবে। বেতন কমবে না, বাকি 3 ঘন্টার সমন্বয় করবে সরকার। এরপর ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেন ডক্টর শফিকুর রহমান। রাস্তায় নেমে এসেছে, মায়েরা তখন ঘরে বসে আছে। গতকালকে আমাদের এক ভাইকে অপশাসনকে বিদায় জানানোর জন্য, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য, বৈষম্য দূর করার জন্য, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, এই জন্য সেদিন আমাদের সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজে আর কোনো অবিচার চাই না, অবিচারের সংস্কৃতি থেকে আমরা এই জাতিকে বের করে আনবো। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের মামলায় অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ। 2005 সালে সংঘটিত ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকোকে ক্ষতিপূরণ বাবদ 4 কোটি 20 লাখ মার্কিন ডলার দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 516 কোটি টাকার সমান। এই নির্দেশ দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস ইকসিড। নাইকোয় অবহেলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। 2005 সালে 2টি মারাত্মক বিস্ফোরণ হয় ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে। এর ফলে পুড়ে যায় গ্যাস ক্ষেত্রের মজুদ গ্যাস। ব্যাপক ক্ষতি হয় আশেপাশের স্থাপনা ও সম্পদের। এজন্য নাইকোর কাছে 746 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে পেট্রোবাংলা। অবহেলাজনিত এই ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় বহুজাতিক প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে 2007 সালে স্থানীয় নিম্ন আদালতে মামলা করে পেট্রোবাংলা এবং নাইকোর ফেনী গ্যাস ক্ষেত্রের গ্যাস বিল পরিশোধ বন্ধ করে দেয়া হয়। হাইকোর্ট বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পদ বাজেয়াপ্ত এবং সম্পাদিত চুক্তি বাতিলের নির্দেশ দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে সেখানেও বাংলাদেশের পক্ষেই আসে রায়। তবে আটকে রাখা গ্যাস বিল এবং ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে নাইকো 2010 সালে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালত ইকসিডে 2টি মামলা করে। এর মধ্যে 2014 সালের এক রায়ে ইকসিড পেট্রোবাংলাকে ফেনী গ্যাস ক্ষেত্রের পাওনা পরিশোধের নির্দেশ দেয়। 2016 সালে নাইকোর বিরুদ্ধে প্রায় 9,250 কোটি টাকা বা প্রায় 117 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে ইকসিডে মামলা করে বাপেক্স। সেই মামলার চূড়ান্ত আদেশে ক্ষতিপূরণের নির্দেশ এলো। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছে, নাইকোর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনাতে খনন কাজ পরিচালিত হচ্ছিল। আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থ হওয়ায় এবং প্রয়োজনীয় সতর্কতা না নেয়ার কারণে বিস্ফোরণ ঘটে। ফলে নাইকো সরাসরি এসব ঘটনার জন্য দায়ী। বৃহস্পতিবার ইকসিডের এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রটি 1959 সালে আবিষ্কৃত হয়। পরের বছর কূপ খননের মাধ্যমে 1090 মিটার থেকে 1975 মিটারের মধ্যে 9টি গ্যাস স্তর শনাক্ত করা হয়। এখান থেকে উত্তোলিত গ্যাস ছাতক সিমেন্ট ও পেপার মিলে সরবরাহ করা হতো। প্রায় 26.46 বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর পানি উঠে আসায় কূপটি বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2003 সালে অনুসন্ধানের জন্য গ্যাস ক্ষেত্রটি নাইকোর কাছে হস্তান্তর করা হয়। রেজবানা সাইমা, যমুনা নিউজ। যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঠাকুরগাঁও 1 আসনের বালিয়া ইউনিয়নের বাঁধপাড়া এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াত ইসলামী 71-এ এই দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা এজন্য অনুতপ্ত নয়, জাতির কাছে এখনো ক্ষমাও চায়নি। মির্জা ফখরুল আরও বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত ইসলামী। আপনারা সবাই আগামী যে 12 তারিখ আসছে এই দেশের নাগরিকদের উপর নির্ভর করবে যে তারা সঠিক সিদ্ধান্ত দেবে। আমাদের উপর অনেক সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে এটা শুনতেই হবে, এটা মানতেই হবে। এই দেশের মালিক তো আপনারা। আপনারা যাকে চাইবেন সে সরকারে থাকবে, যাকে চাইবেন না সে সরকারে থাকবে না। শেরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার পর সতর্ক ঢাকার বিএনপির প্রার্থীরা। সর্বোচ্চ সতর্কতায় রাজধানীর পাড়া মহল্লায় ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সহযোগিতা চেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও। তবে একটি গ্রুপ নির্বাচনে কারচুপি করতে চায় বলে অভিযোগ বিএনপি নেতা
মির্জা আব্বাসের। বলেন, নির্বাচনের ফলাফল পেতে কোনোভাবেই 2-3 দিন সময় লাগার কথা নয়। দেশের কয়েকটি এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলেও রাজধানীতে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী গণসংযোগ। পাড়া মহল্লায়, অলি গলিতে কিংবা উঠান বৈঠকে চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। শুনছেন মানুষের সুবিধা অসুবিধা, দিচ্ছেন প্রতিশ্রুতি, বলছেন আস্থা রাখতে ধানের শীষে। রাজধানীর গোরানে গণসংযোগ করেন ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় শেরপুরে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানান তিনি। যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র না করে এই দেশকে যাতে আবারও আমরা আমাদের এই প্রজন্মের ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে পারি, সেই জন্য এই নির্বাচনকে বাস্তবায়ন করা এবং শহীদের রক্তের প্রতি, শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখানো। ঢাকা ৪ আসনে প্রচারণার সময় বিএনপি প্রার্থী কথা বলেন জামায়াতের নারী নেত্রীর উপর হামলার অভিযোগের বিষয়ে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। যে আমার দলের যদি এরকম কেউ আসামি হিসেবে চিহ্নিত হয়, তাকে আমি নিজে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। আমি মনে করি যে এই ঢাকা ৪ এই পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু আজকে সেটাকে নষ্ট করার জন্য পায়তারা করছে। এছাড়া জনতার কাছে ভোটের জন্য ছুটে যান বিএনপির ঢাকা ১৬ আসনের আমিনুল হক, ঢাকা ১৮ আসনের SM জাহাঙ্গীর ও ঢাকা ১১ আসনের MA কাইয়ুম। প্রতিশ্রুতি দেন ভয়হীন ঢাকার সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নগরী গড়ার। CCTV ক্যামেরার মাধ্যমে ওখানে কে মাদক বিক্রয়কারীকে সন্ত্রাস করে, কে ইফটিজিং করে, এভিডেন্স সহ আমি প্রশাসনের লোককে বাধ্য করব এগুলি করতে। আমরা কোনোভাবেই কোনো অরাজনৈতিক কথাবার্তা বলবো না, অরাজনৈতিক কর্মকাণ্ড করব না। যারা আমাদের কাছকে বিতর্কিত করার চেষ্টা করছে, ব্যালটের মাধ্যমে সেটা তাদের জবাব দেবে। আমরা চাই জনগণের রায়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, কারণ জনগণের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা রয়েছে। উনি একটা দলের প্রধান হয়ে নিয়ম আইন শৃঙ্খলার বাইরে থেকে আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। ইতিমধ্যে আমি রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশনে লিখিতভাবে আমি অভিযোগ দাখিল করেছি। শাহবাগে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। ভোটের ফলাফল পেতে বিলম্ব হওয়ার খবরে বিস্ময় প্রকাশ করেন প্রবীণ এই নেতা। শঙ্কা জানান ফল পাল্টে দেয়ার। এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ। বিকেলে গণসংযোগে বের হন ঢাকা ১০ আসনের রবিউল আলম রবি, ঢাকা ৬ আসনের ইশরাক হোসেন সহ বিএনপির অন্যান্য প্রার্থীরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অষ্টম দিনের নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও ১ আসনের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করা দলটি ভোট চাইলেও সেই কৃতকর্মের জন্য এখনো জাতির কাছে ক্ষমা চায়নি। মাপ চাইছে এখন পর্যন্ত, ৭১ সালের জন্য মাপ চাই, তো মাপটা চান, বলে যে ভুল করছি ওই সময়, তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদেরকে কিছু ভোট দেন। কক্সবাজার ১ আসনে চকরিয়ার হারবাং ও বড়ইতলী ইউনিয়নে গণসংযোগে সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সারা দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে। এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। চট্টগ্রাম ১১ আসনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, যারা কখনোই নির্বাচন চায়নি তারাই আজ গণতন্ত্রের কথা বলছে। দেশের মানুষের চাপে, বিশ্বের গণতান্ত্রিক বিশ্বের চাপে, বাংলাদেশের মুক্ত গণতন্ত্রকামী মানুষের চাপে নির্বাচনে অনেকে বাধ্য হয়ে আসছে। খুলনা ৫ আসনে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। শেরপুরের শ্রীবর্দীতে দুপক্ষের মারামারিতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। অন্যদের জন্য সন্ত্রাসী লাগে, কেন লাগে? জনগণ তাদের লুটপাট, চাঁদাবাজি, মস্তানি পছন্দ করে না, তাই জনগণের উপরে মস্তান লেলিয়ে দিয়ে তারা ক্ষমতাকে নিরাপদ করতে চায়।
অন্যদিকে খুলনা ৩ আসনে মতবিনিময় ও গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি অভিযোগ করেন বিভিন্ন জায়গায় তার দলের নেতাকর্মীদের সাথে ইচ্ছাকৃতভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী। মৌলভীবাজার ৪ আসনে এনসিপির পথসভায় অংশ নেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, আগে একটি দল ফ্যাসিস্টদের নামে ঢালাওভাবে মামলা করে বাণিজ্য করেছে, এখন ভোটের সময় এগিয়ে আসায় তারা মামলা তুলে নেয়ার কথা বলে প্রতারণা করছে। ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে, এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে, ধানের শীষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। যারা এই উর্বর মাটি থেকে চা উৎপাদন করে সারা দেশে বিশ্বে পৌঁছে দিচ্ছে, তাদের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। কুমিল্লা ১০ আসনে মতবিনিময় সভা করেছেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভুইয়া। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন গুজব ও অপপ্রচার চালানো হতে পারে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ৫টার আগে আমাকে কেন্দ্র থেকে কেউ বিদায় করতে পারবে না, এমন সব অপপ্রচার করবে, এগুলাকে কান দেওয়া যাবে না। নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন বরগুনা ২ আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে গণসংযোগ ও পথসভা করেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। এছাড়া নাটোর ২ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী এবং সিরাজগঞ্জ ৫ আসনে অধ্যক্ষ আলী আলম গণসংযোগে অংশ নেন। ২০০ রাষ্ট্রের মধ্যে লালমনিরহাট ১ আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। এ সময় অন্য একটি দলের কর্মকাণ্ড নিয়ে নানা মন্তব্য করেন তিনি। আমরা তো এই কথা বলতে পারি না, জামাতের আমির যেরকম বলেছিল, বে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ। টাঙ্গাইল ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। এ সময় মাদকমুক্ত সমাজ, বেকারত্ব দূরীকরণ এবং নারীদের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি দেন তিনি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শেরপুরে একই মঞ্চে ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত নেতা নিহতের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিকেলে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। এর আগে সকালে সাংবাদিকদের সাথে এক বৈঠকে সিইসি বলেন, সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরুদ্দিনের সাথে সাংবাদিকদের বৈঠক। এ সময় সাংবাদিক নীতিমালা সংশোধন এবং ভোট পর্যবেক্ষণের পাস দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। বৈঠকে সিইসি আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে সাংবাদিকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। আপনারা থাকলে, আপনাদের চোখ থাকলে আমার জিনিসটা ট্রান্সপারেন্সি পারবে, এটা আমি সব করে আছি। আমি কোনো এটা কোনো দুচুরি নেই। আমি আপনাদেরকে আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন, তাইলে আমাদের স্বচ্ছতা বাড়বে আর কি। রোববারের মধ্যে এসব বিষয়ের সমাধান না হলে সাংবাদিকরা আগামী নির্বাচন কাভার করবে কিনা তা ভেবে দেখবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। আমাদের সঙ্গে চূড়ান্ত কোনো আলোচনা ছাড়া ওনারা একটি অনলাইন অ্যাপ চালু করেছেন এবং এই অ্যাপটি আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি না। আগামী রোববারের মধ্যে সেই সমস্যাটি সমাধান করবার জন্য আমরা তাদের কাছে আবেদন জানিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। পরে বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, শেরপুরে জামাত নেতা নিহতের ঘটনার সাথে জড়িত প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল এনকোয়ারি কমিটির রিপোর্টের পর সিদ্ধান্ত নেবে কমিশন। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে ইউএনও এবং অফিসার ইনচার্জ পুলিশের ওসি। সচিব বলেন, ৮ ফেব্রুয়ারির পর কেউ প্রার্থিতা ফিরে পেলে দেশীয় পর্যায়ে পোস্টাল ব্যালটে যুক্ত হওয়ার সুযোগ নেই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার বিকেলে রাজারবাগে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোটের দিন ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে পোলিং অফিসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে রেহাই দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শেরপুরের ঝিনাইগাতীতে বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী অনুষ্ঠানে সংঘর্ষ হয় বিএনপি ও জামায়াত কর্মীদের। দফায় দফায় এই সংঘাতে একজন নিহত ছাড়াও আহত হন অর্ধশতাধিক।
শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রশাসনের সামনেই সংঘর্ষ, অথচ কেন এড়ানো গেল না এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংখ্যা যে সময় এত বেশি ছিল, আর আপনারা যে সময় ভাইয়েরা মারামারি শুরু করে দেয়, সেই সময় আরেকজনেরা এসে থামানো কিন্তু একটু অসুবিধা হয়। অনেক সময় তো গ্রেপ্তার হতে সময় নেয়, বাট আমাদের তো চলতেছে, যারা এটার সাথে জড়িত তারা অবশ্যই গ্রেপ্তার হয়ে যাবে। বৃহস্পতিবার রাজারবাগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আরও জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী যেন কোনো দলের লেজুর বৃত্তি না করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে কঠোর নির্দেশনা হলো, কোনো জায়গায় যদি কোনো বাক্স ছিনতাই হয়, ওই পুলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার থেকে আইন শৃঙ্খলা বাহিনী কারকেই রেহাই দেওয়া হবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচন ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে এটি উপস্থাপন করা হতে পারে, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সব অংশীজনদের নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও এতে অংশ নেয়নি সাংবাদিক ও মালিক পক্ষের বড় সংগঠনগুলো। সম্প্রচার কমিশন ও গণমাধ্যম কমিশন নামে আলাদা দুটি কমিশন করতে চায় সরকার। গেল সোম ও মঙ্গলবার এই দুই কমিশনের অধ্যাদেশের খসড়া ওয়েবসাইটে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরে জাতীয় গণমাধ্যম কমিশনের অধ্যাদেশের খসড়ার মতামত দিতে 3 দিনের সময় বেঁধে দেয় মন্ত্রণালয়। বৃহস্পতিবার জাতীয় তথ্য ভবনে সব অংশীজনদের নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও এতে অংশ নেননি সম্পাদক পরিষদ, অ্যাডকো, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিজেসি সহ বড় কয়েকটি সংগঠনের প্রতিনিধি। আমরা চাই গণমাধ্যম কমিশনটা হোক। গণমাধ্যম কমিশনের আইনটা যদি করা সম্ভব হয় তাহলে সরকার একটা ভালো কাজ করবে। খুব তাড়াহুড়া করার কারণে সবার মতামত হয়তো তারা সরকার এখনো নিতে পারেনি। আমি আশা করি যে আগামী 4-5 দিনের মধ্যে আরও যারা অংশীজন আছেন তাদের সাথে কথাবার্তা বলে সরকার তাদের মতামতটা নিতে পারবেন। এ সময় সাংবাদিকদের সুরক্ষা ও তথ্য সরবরাহে স্বাধীনতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বৈঠকে যারা আসেননি তাদের সাথে পরে যোগাযোগ করে নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। সম্প্রচার নিয়ে আইন এবং একটা গণমাধ্যম কমিশন আইন, এটার ব্যাপারে আমার ধারণা মোটামুটি একমত হলো। এখানে কিছু গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আজকে আসেননি, এটা হয়তো বা গতকালই তো তাদেরকে বলা হয়েছে, আমরা তাদের সাথে আলাদা করে কথা বলে নেব। আমরা চেষ্টা করব আমাদের সময় আইন দুটো অন্তত চূড়ান্ত করে যেতে। সাংবাদিকতা ও সাংবাদিক সুরক্ষায় এই আইন জরুরি বলে মন্তব্য করেন উপদেষ্টা। কেউ যদি মতামত দিতে চায় আগামী রোববারের মধ্যে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আমরা যেহেতু এত পরিশ্রম করছি, আমরা তো চাইবই যে ফাইনালিটিটা রিচ করুক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভারতের কারাগার থেকে মুক্তির পর দেশে ফিরেছেন 157 বাংলাদেশি জেলে। বুধবার দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে 5টি ট্রলারে চেপে দেশের উদ্দেশ্যে রওনা দেন তারা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কোস্ট গার্ডের হাতে তুলে দেওয়া হয় তাদের। গেল বছর বিভিন্ন সময়ে আটক হয়েছিলেন এসব মৎস্যজীবী। ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বন্দী হয়েছিলেন তারা। অবৈধ অনুপ্রবেশ ও ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে ভারতীয় প্রশাসন। আইনি প্রক্রিয়া শেষে কয়েক মাস জেলে বন্দী থাকার পর সম্প্রতি তাদের মুক্তির নির্দেশ দেয় আদালত। ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয় তাদের। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।